যাই, অন্যদিনের মতনও সকালবেলা উঠে পড়েছি। সকালবেলা উঠে আজকে কিছু জামা কাপড় গেছে, কিছু নেবো। আর এখানটাতে আমি সার্ফ এক্সেল সার্ফটা নিয়ে নিয়েছি। আমার অন্য সার্ফের থেকে এই সার্ফটা বেশ ভালো লাগে, আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আর তার সাথে আমি এখানে কমফোর্ট ইউজ করি। কমফোর্টটা ইউজ করলে সত্যি বলছি জামা কাপড় থেকে এত সুন্দর একটা স্মেল বেরায় যেটা ভাষায় কল্পনা করা যায় না। তো দেখো এখানটাতে সার্ফের যে ফেনাগুলো সেগুলোকে আমি হাতের মধ্যে নিয়েছি। ছোটবেলায় কিন্তু এই ফেনাগুলোকে নিয়ে এই মাথার মধ্যে দিতাম, দাড়ি গোপ বানাতাম। তো এখানটাতে আজকে সব বেশিরভাগ সাদা জামা কাপড় আছে, সেই সাদা জামা কাপড়গুলোকে আজকে প্রথমে আমি কেচে নেবো। তারপরে জিন্সের প্যান্টগুলো আছে সেগুলো কাচতে লাগবে। এখন তো বলতে পারো রেগুলার আমার কাচতেই হয়। বাড়িতে ওয়াশিং মেশিন আছে জানো তো, তারপরে ওয়াশিং মেশিনের কাচা আর হাতে কষলে কষলে কেচে তারপর সেটাকে ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে ঘরে তোলা একদম আলাদা একটা স্যাটিসফাই। তো আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু হাতেই বেশি কাচি, তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাও। ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমি ওয়াশিং মেশিনে খুব একটা কাচি না, কারণ ওয়াশিং মেশিনে আমার একদম পছন্দই হয় না। জামা কাপড়গুলোকে রোগড়ে মোগড়ে কেমন একটা ডিসকালার করে দেয়, আমার একদম পছন্দ হয় না। তাই যতটুকু পারি রেগুলার কাচাকাচি করি, রেগুলার কাচাকাচি করলে পরে হাতের মধ্যে হয়। এখানে দেখো প্যান্টটাতে আমি একটা অন্য কালার জামা রেখেছিলাম, তার সঙ্গে কালারটাকে লেগে একদম সাদা প্যান্টটা আমার বরবাদ হয়ে গেছে। আর এইখানে এই যে বড় বড় জিন্সের প্যান্ট, এই প্যান্টগুলো কাচতে কাচতে আমার অবস্থা খারাপ হয়ে। দেখো যা গরম পড়েছে, গরমে প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন না কাচলে সেটা কিন্তু আর পরা যায় না। আর বর যেহেতু ট্রেনে বাসে করে চলাচল করে, তার জন্য আমাকে কিন্তু প্রত্যেক দিনও জামা কাপড় কেচে দিতে হয়। আর ও প্রত্যেক দিন একটা করে জামা কাপড় আনবে, একটা করে রাখবে, অন্যটা পরে যাবে। আর আমার দায়িত্ব সেটাগুলোকে কেচে ধুয়ে মুছে তারপরে আবার জায়গা মতন করে ভাঁজ করে রাখা। তো এখানে মোটামুটি আমার জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে। তারপরে আমি জিন্সের প্যান্টটাকে ধরেছিলাম, আর জিন্সের প্যান্টটার থেকে এখনো পর্যন্ত প্রচুর রং ওঠে। সেদিনও আমি ওকে বললাম যে দেখো তোমার প্যান্টটা আজকে এত বছর হয়ে গেছে তারপরেও রং উঠছে। ও প্রথমে বিশ্বাস করছিল না, ও বলেছিল না অন্য কিছুর থেকে রং উঠছে। আমি বললাম না তোমার সামনেই কাচ্ছি, তুমি দেখে নাও, বেশি কিন্তু রং উঠছে। তারপর বললো যে হ্যাঁ তাই তো, রংটা এখনো উঠছে। কিছু কিছু জামা কাপড় আমরা বেশি দাম দিয়ে কিনেও কিন্তু ঠকে যাই, যেমন এই যে এই জামা প্যান্টগুলো ও কিন্তু সবসময় ভালো দোকান থেকে কিনে সেগুলোকেই পরে, তারপরও সেগুলোর থেকে রং ওঠে, তখন কিন্তু মনটা একদম ভেঙে যায়। তো আমার কাছাকাছি তো এখানে হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের ওখানে কতটা গরম সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমাদের এই কলকাতায় কিন্তু ভীষণ গরম, 43-44 ডিগ্রি কখনো কখনো হয়ে যাচ্ছে, তার বেশিও। তো গরমে কিন্তু একদম ওষ্টাগত হয়ে যাচ্ছে জীবনটা। তো এই যে ছাদে আমি গেছিলাম, আর আমি আজকে ভুল করে চটিটাকেও পরে যাইনি। চটি না পরে যাওয়াতে পায়ে কিন্তু ভীষণ গরম লাগছিল। এখন কিন্তু বাজে ঠিক 8:30 নাগাদ, আর 8:30টার সময় আজকে এত রোদ্দুর উঠে গেছিল যে ছাদে গিয়ে জামা কাপড় মেলতে গিয়ে আমার একদম জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। তো এই জায়গাটাতে এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি কতক্ষণে ঘরে ঢুকবো আমি সেই চিন্তা করছি। তো আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলছিলাম, মেলতে মেলতে দেখি একটা মেলছি অন্যটা পড়ে যাচ্ছে। এবার একটা একটা মেলতে মেলতে যদি পড়ে যায় সাদা জামা কাপড় আমাকে আবার ধুতে লাগবে। তাই আমি ভাবলাম যে না এবার ধীরে সুস্থ করেই মেলে নি। তো এবার এখানে জামা কাপড়গুলো মেলবো। আর দেখতে পাচ্ছ আমার গাছগুলো, পিছনে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। কি করব বলো, 2-3 বার করে জল দিচ্ছি তারপরেও রক্ষে হচ্ছে না। গাছগুলো দেখলে পরে খুব মায়া লাগে, কারণ অনেক টাকা খরচা করেছি, অনেক টাকা দিয়ে টব কিনেছি, মাটি কিনেছি, প্রচুর টাকা খরচা করেছি। সেই গাছগুলোকে যদি আজকে আমি বাঁচাতে না পারি তাহলে এর থেকে আর খারাপ আমার কাছে কি হতে পারে। কিন্তু কি করব বলো, যা রোদ্দুর, রোদ্রে তো মানুষই শুকিয়ে যাচ্ছে, আর গাছপালা তো একদম ঠায়। জামা কাপড় ভিতরে রাখলেও শুকিয়ে যায়, তবুও আজকে রোদ্রে দিলাম যে তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে পরে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবো। আর এই যে গাছপালাগুলোকে দেখে আমার খুব খারাপ লাগছিল। তারপরে আমি এবার এখানটাতে কিছুটা জল দিয়ে স্প্রে করে দিচ্ছিলাম, যে একটু ওদেরও তো ঠান্ডা প্রয়োজন, ওদেরও একটু জল প্রয়োজন। আমরা যেমন ঘন ঘন জলের কাছে গিয়ে জল খাই, শরীরে জল দিই, তেমনি ওদেরও জলটা কিন্তু খুব প্রয়োজন। তো আমি এটা প্রত্যেক দিনই করে থাকি। তো আর হ্যাঁ, তোমাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু প্রত্যেকেই ভিডিও দেখছো, অবশ্যই লাইক করছো না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একটা করে লাইক দিয়ে যেও। তোমাদের একটা লাইক করলে পরে আমার কিন্তু ভিডিও করার আগ্রহ অনেক পরিমাণে বেড়ে যায়। এদিকে দেখো লঙ্কা গাছগুলো কিন্তু একদম আমার বুক সমান হাইট হয়ে গেছে, আর এখানে ফুল গাছটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর লক্ষ্মী জবার কালারগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, একদম টুকটুকে গোলাপি কালারের। এখানটাতে এই যে বোতাম ফুলগুলো, এখন আমার বোতাম ফুল গাছটাও বেঁচে গেছে, আমি খুব খুশি। বোতাম ফুল গাছটা তো বেশ দেখছি ফুল আসছে। এবার এই সময় কাটিং করা যায় কিনা আমার জানা নেই, না হলে তো আমি কাটিং করে দিতাম। আর এই জায়গাটাতে যে টাইম ফুলগুলো লাগিয়েছিলাম, টাইম ফুলগুলো এত সুন্দর গ্রোথ নিয়েছে, মানে দেখলেই মনটা খুশিতে একদম ভরে যায় আমার এই বাগানটার দিকে তাকালে। অন্যদিকে দেখো আমি না কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছিলাম, ইউটিউব দেখেই শিখেছিলাম। তো ইউটিউব দেখে বানানোর পর এটা এতটাই টেস্ট হয়েছে, আমি আমার বাড়িতেও কিছু পাঠিয়ে দিয়েছি মা বাবা ভাইকে খাওয়ানোর জন্য। বেশি বানাইনি, 2টো আম না 3টে আম দিয়ে বানিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে ফার্স্ট টাইম বানানোর পর এটা এত টেস্ট হবে। আমি কি করেছি, বানিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আমার যখন মন চায় তখন ফ্রিজ থেকে বের করে খাই। আর জিনিসটা ঠান্ডা থাকলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। এটা একটুখানি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তার মধ্যে আমি কিছু মশলা দিয়েছিলাম। মশলা দিয়ে তারপর এটাকে বানিয়ে তারপর আমি রোদ্রে দিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম। খেতে এত অসাধারণ হয়েছে। আমি আবারও বরকে বলেছি তুমি কিন্তু তাড়াতাড়ি করে কাঁচা আম নিয়ে আসো, কাঁচা আমও এনে দিয়েছে। আবারও আমি ভাবছি বানাবো, বানিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু আমি কাউকে দেবো না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো সবাই।